রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ন্যস্ত করেছে দলটির স্থায়ী কমিটি। শনিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা যায়, শনিবারের বৈঠকে রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে আলোচনা ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দলের বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। বৈঠকে সালাউদ্দিন আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। সাভারে বেশ কিছুদিন ধরেই চলছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়ি, পরিবহন খাত থেকে শুরু করে রফতানিমুখী শিল্প কারখানা সর্বত্রই যেন এক স্থবির অবস্থা। পর্যাপ্ত চাপ না থাকায় একদিকে ঘন্টার পর ঘন্টা সিএনজি স্টেশনে দাঁড়িয়ে থাকছে শত শত যানবাহন, অন্যদিকে গ্যাস না থাকায় মিলছে না রান্নার সুযোগ। মহেশখালীর এলএনজি টার্মিনালের সাম্প্রতিক ত্রুটির কারণে এই সংকট রূপ নিয়েছে আরও ভয়াবহ আকারে। বিস্তারিত সাভার থেকে আসাদুজ্জামান খায়রুলের রিপোর্টে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে গাড়ি, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। সাভার ও তার আশপাশের ফিলিং স্টেশনগুলোর নিত্যদিনের চিত্র এটি। ভোগান্তির চিত্র শুধু সড়কের যানবাহনগুলোতেই সীমাবদ্ধ নয়, বাসাবাড়িতেও দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। রান্না করতে না পেরে বিকল্প হিসেবে ব্যবহার করতে হচ্ছে সিলিন্ডার গ্যাস বা লাকড়ি, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয় বাড়িয়ে দিয়েছে বহুগুণ। মানুষ যে এইভাবে যে করতেছে, এই যে গ্যাস না আইলে তো মানুষ তো এই যে আস্তে আস্তে বাড়াতে যাইতেই আছে গা। জুলুম করে আইন দিয়ে যে যাবো, গ্যাসের চুলায় বহা দিলে তাড়াতাড়ি করে আইন দিয়ে গেছি গা কাজে। সমস্যাই তো এরা তাড়াতাড়ি সময় মতন হইলে সময় মতন তো হয় না। এবার 2-3 চিলা খালি থাকছে, ওটা আমদান গেছে, উমের আছে এবার 1 চিলা আমদান আগে। এই সংকটের কারণে সাভারের শিল্পাঞ্চলে নেমে এসেছে চরম মন্দা। গ্যাস ভিত্তিক রপ্তানিমুখী পোশাক ও ডাইং কারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়রা বলছেন, আমদানি করা এলএনজি নির্ভরতা কমিয়ে দেশের নিজস্ব পুরনো গ্যাস ক্ষেত্রগুলো থেকে উত্তোলন বাড়ানো এবং স্থল ও সমুদ্রভাগে নতুন নতুন গ্যাসকূপ অনুসন্ধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। এই সিরিয়ালে দিয়ে গ্যাস নিতেছি, দীর্ঘ 1 ঘন্টা ধরে আমরা সিরিয়ালে আছি। এখন যদি ওনারা বিল বাড়াইতে চায় সেটাও করুক, আমাদের যাতে কষ্টটা না দেয়। সরকারের কাছে আবেদন যে তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করতে পারে যেন। এদিকে শিল্পাঞ্চলের সংকট নিরসনের দাবিতে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষুব্ধ এলাকাবাসী। আমরা যে রীতিমতো গ্যাস বিল দিয়ে আসছি, আমাদের এলাকায় আমরা মোটামুটি একটা জরিপ করছি, তাতে প্রতি মাসে 1.5 কোটি টাকা দিই। আমরা অনেকবার জানানোর পরে এরা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, কিন্তু আমরা প্রতি মাসে ঠিক মতো বিল দিয়ে আসতেছি। আপনারা দয়া করে যাতে আমরা অবিলম্বে গ্যাস পাই সেই ব্যবস্থা করার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। আমরা বিষয়টা জানলাম যে কোন কোন এলাকায় গ্যাস পাচ্ছে না। এখন আমরা কোন এলাকায় ওই লাইন, ওইটা কোন লাইন থেকে আসতেছে, আমরা চেষ্টা করব যে ওই লাইনে কিভাবে প্রেসার বাড়াইলে এই প্রবলেমটা সলভ করা যায়, এটা আমরা চেষ্টা করব। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার। দিনাজপুরের পার্বতীপুরে একটি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা ব্যবস্থা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। বিলের জন্য প্রসূতিকে আটকে রেখে শিশুর মরদেহ হস্তান্তর, জীবিত শিশুকে মৃত ঘোষণা করে রিপোর্ট দেয়া ছাড়াও নানা অনিয়মে প্রশ্ন উঠেছে হাসপাতালটির বিরুদ্ধে। এদিকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের সোনাপুকুর মাঝাপাড়া গ্রামের ভ্যান চালক সজীব এবং তার স্ত্রী জান্নাতুন আক্তার জুই, এই দম্পতির নবজাতক শিশুকে ভর্তি করা হয় পার্বতীপুরের এই হাসপাতালে। 7 দিনে প্রসূতি এবং ওই শিশুর চিকিৎসা ব্যয় দাঁড়ায় 36,400 টাকায়।
চিকিৎসা শেষ হলেও টাকা পরিশোধে ব্যর্থ হওয়ার কারণে আটকে রাখা হয় তাদের। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হলে মাকে আটকে রেখে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। দাফন শেষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রায় 10 ঘন্টা পর মুক্তি পান হতভাগা এই মা। শিশুটির দাফনের আগে এক নজর দেখতে গর্ভধারিণী মায়ের আহাজারিও হাসপাতাল কর্তৃপক্ষের কান পর্যন্ত গড়ায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। আমার বাবু মরছে, তাও আমাকে আসতে দেননি। তারপর বলছে বাবুক নিয়ে যাক, মা থাক। তারপর আমার আম্মু বলছে আমি থাকি, আমার বেটিক পাঠিয়ে দেন, তাও দেয়নি। লাশ পাঠিয়ে দিছে, কিন্তু আমার স্ত্রী আর শাশুড়িকে পাঠায় নাই। আনুমানিক 12 ঘন্টার মতন এখানে আটকে থেকে টাকার কারণে। আমারে দেখতে দিল না, শেষ পর্যন্ত কবর দিল। শুধু তাই নয়, হাসপাতালটির বিরুদ্ধে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় জীবিত শিশুকে মৃত দেখানো, সুস্থ শিশুকে প্রতিবন্ধী দেখিয়ে ভুল রিপোর্ট দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগও পাওয়া গেছে। খাতা কলমে আমার বাচ্চাকে মৃত দেখাইছে, এখনো আমার বাচ্চা জীবিত আছে। আমাদের বাচ্চা নাকি প্রতিবন্ধী হবে। আমার বাচ্চা হওয়ার পরে মনে করেন যে এখন আমার বাচ্চা প্রতিবন্ধী হয় নাই, আবার সুস্থ স্বাভাবিক রয়েছে। জীবিত শিশুকে মৃত দেখিয়ে ভুল রিপোর্ট দেওয়ার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি বিদেশি এই চিকিৎসক। এই দুইটা মিলে মনে হচ্ছে যে বাচ্চা পেটের ভিতরে মারা গেছে, কিন্তু আমরা সবাই টাকার জন্য প্রসূতিকে আটকে রেখে শিশুর মরদেহ হস্তান্তরের কারণ জানতে চাইলে দায়সারা বক্তব্য দেন হাসপাতাল কর্তৃপক্ষ। ওইখানে কোনো বদ্ধ ঘর নাই, কোনো ঘরও নাই যে আমরা তাকে আটকে রাখি। বাচ্চা যেহেতু মারা গেছে তাকে তো দাফন করতেই হবে, ওই জন্য আমরা তাকে দিয়ে দিয়েছি। কিন্তু বাচ্চার যে বিলটা এবং মায়ের যে বিলটা, সেই বিলটা নিয়ে তো প্রসেস করতে হবে, ঠিক আছে? বিল আদায় সহ ল্যাম্ব হাসপাতালটির বিরুদ্ধে নানা অনিয়মের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। সেবার নামে যে মানুষের উপর অত্যাচার চালায়, এটা কখনো মেনে নেওয়া যায় না। একটা হাসপাতালে যদি রোগীকে আটকে রেখে তার টাকা আদায় করার চেষ্টা করে, একদিন নয় 2 দিন নয়, এটা আসলেই খুব দুঃখজনক বিষয়। বিষয়টি অবগত নন উল্লেখ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। বিষয়টি আমার জানা ছিল না, আপনার মাধ্যমে আমি অবগত হলাম। খুব জরুরি ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে অনিয়মের প্রমাণ পেলে হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। আমি অভিযোগ পেয়েছি অলরেডি। আমার এর আগে যে ঘটনা ঘটেছে আমি তার সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এই অভিযোগের ভিত্তিতে আমরা সরাসরি কথা বলবো এবং যদি কোনো অনিয়ম থেকে থাকে আমরা ব্যবস্থা নেব। প্রাথমিকভাবে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। আমরা একটি তদন্ত কমিটি করছি, তদন্তের মাধ্যমে আমরা ল্যাম্বের যদি দোষ থাকে সেক্ষেত্রে আমরা একের পর এক অভিযোগে প্রশ্নের মুখে ল্যাম্ব হাসপাতাল, রোগী ব্যবস্থাপনা এবং বিল আদায়ে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা রোগী এবং স্বজনদের। আব্দুল্লাল মামুন, মাই টিভি, পার্বতীপুর। জনবল সংকটের কারণে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। অনুমোদিত পদের তুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কম থাকায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শত শত রোগী। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকেই পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। টাঙ্গাইল থেকে মোহাম্মদ রায়হান মিয়ার তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। চিকিৎসকের কক্ষের সামনে দীর্ঘ অপেক্ষা, বহির্বিভাগে রোগীদের ভিড়, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক রোগীকে অপেক্ষা করতে হচ্ছে চিকিৎসকের দেখা পাওয়ার জন্য। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিনের জনবল সংকটে এমন চিত্র এখন নিত্যদিনের। প্রায় 6 লাখ মানুষের চিকিৎসার অন্যতম ভরসা এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন আসেন প্রায় 1000 রোগী। বিপুল সংখ্যক রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তিরাল সারা রোগী দেখাটাই বেটার, কারণ হলো পাবলিকের হয়রানি থেকে হয়রানি অনেক বেশি আর কি। আমাদের এখানে রোগীদেরকে 2-3 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। হাসপাতালের অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী চিকিৎসক থাকার কথা 42 জন, কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র 18 জন। বিশেষজ্ঞ চিকিৎসকের ক্ষেত্রেও রয়েছে বড় ঘাটতি। 15 জন কনসালটেন্টের বিপরীতে দায়িত্ব পালন করছেন মাত্র 6 জন। আমাদের এই জায়গায় ডাক্তার সংকট, এর জন্য ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দাঁড়ায় থাকা লাগে। ডাক্তার কম থাকলে আমার কাজের আমরা ব্যস্ত থাকি, রোগী ওরানো এই জায়গা। শিশু বাচ্চাদের নিয়ে যে মা বোনরা দাঁড়াই রয়েছে,
ডাক্তার নাই। নেই কোনো সার্জারি চিকিৎসক, ফলে অস্ত্রোপচার প্রয়োজন এমন রোগীদের পাঠাতে হচ্ছে অন্য হাসপাতালে। এতে বাড়ছে রোগী ও স্বজনদের দুর্ভোগ। কখন ধরে আইছে একটা বাচ্চা নিয়ে ডায়রিয়া হইছে, ডাক্তার নাই। দাঁড়ায় থাকতে হয় টিকেটের জন্য, তারপরে আবার যখন ডক্টরের কাছে আসি তখন আবার লাইনে দাঁড়াইতে হয়। স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়ে বহির্বিভাগ, জরুরি বিভাগ ও ভর্তি রোগীদের সেবা দিতে গিয়ে বাড়তি চাপ হচ্ছে চিকিৎসকদের ওপর। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সীমিত জনবল দিয়েই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রতিদিন আমাদের আউটডোরে 1000 থেকে 1200 পেশেন্ট আসে, এবং সেই তুলনায় আমাদের ডক্টর হচ্ছে আউটডোরে যেন মেডিকেল অফিসার আছে 10 জন, আর হচ্ছে কনসালটেন্ট 6 জন, একজন ডেন্টাল সার্জন, টোটাল 18 জন এখানে কাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত শূন্য পদে চিকিৎসক ও প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হলে কমবে রোগীদের ভোগান্তি, নিশ্চিত হবে মানসম্মত স্বাস্থ্যসেবা। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। দেশের কৃষি প্রধান জেলা মানিকগঞ্জ। কয়েকদিনে টানা বৃষ্টিতে ডুবে গেছে জেলার 241 হেক্টর জমির ফসল ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। টাকার পরিমাণে যা 3 কোটি টাকার উপরে। উৎপাদন কমে যার প্রভাব পড়তে শুরু করেছে পাইকারি ও খুচরা বাজারে। প্রতিনিধি মোহাম্মদ আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। কয়েকদিনের টানা বৃষ্টির পানিতে ডুবে গেছে মানিকগঞ্জের দিগন্তজোড়া ফসলের মাঠ। দীর্ঘদিন জমিতে পানি জমে থাকায় পানিতে পচে নষ্ট হচ্ছে ধান ও সবজি ক্ষেত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচামরিচ, পেঁপে, বেগুন, লাউ সহ কয়েক প্রকারের সবজি। ফলে লোকসানের মুখে প্রায় 5775 জন কৃষক। টানা বৃষ্টিতে শশা ক্ষেত এবং কহি ক্ষেত, ধুন্দল ক্ষেত, এগুলা অনেক ক্ষতি হয়ে গেছে। কৃষক একবার মরে গেছে গা, ক্ষেত আপনি টইলে গাছ পয়সা মেরে আমার লাগছে। কৃষিতে আমাদের লাখখানিকটা লস হয়েছে, আমরা আয় করতে পারিনি, আমাদের ব্যয় হয়ে গেছে। ব্যাংক ট্যাঙ্ক শোধ করে কিস্তি করে মানে কোনো রকম করে চলতেছে। এখন উৎপাদন কমে যাওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে পাইকারি ও খুচরা বাজারে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে সবজির দাম চড়া, বলছেন ব্যবসায়ীরা। সবজির গাছ মরে গেছে, এই কারণে সবজির দাম অনেক প্রচুর, সামনে আরো সবজির দাম বাড়বে। সবজির দাম বাড়াতে আমাদের সমস্যা হচ্ছে, আপনার বিক্রি করলে সমস্যা হচ্ছে 10 টাকা 50 টাকা 50 টাকা 100 টাকা। তবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের সহযোগিতার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। আমরা আশা করছি বর্তমান গণতান্ত্রিক সরকার এই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অতি সম্পত্তি কৃষি পুনর্বাসনের আওতায় কৃষকদেরকে নিয়ে আসবে। প্রণোদনার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে সরকার, এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষকদের। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি। ঢাকা 2 আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা ব্যবস্থাকে লন্ডনের আদলে গড়ে তুলতে কাজ করছেন। কেরানীগঞ্জের গোয়ালখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম আরও সম্প্রসারণ করে স্নাতক পর্যায় পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর নির্বাচন ছিলেন লন্ডনে। তিনি লন্ডনে দেখেছেন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কি করেছে লন্ডন সরকার। এই যে যারা এখন আমার মেয়েরা, আমার অনেক সন্তানরা, আমাদের তারা যে উপবৃত্তি পান, এটা শুরু করেছে বেগম খালেদা জিয়া। আগামী 1 মাসের মধ্যেই জাফলংমুখী রেলপথের কার্যক্রম চালু এবং দ্রুতই সনাতন পদ্ধতিতে বালু পাথর উত্তোলন শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন শ্রম ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার সিলেটের জাফলংয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন। মন্ত্রী জানান, সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত রেলপথ চালু ও বালু পাথর উত্তোলনের কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের এ দুটি দাবি বাস্তবায়িত হলে স্থানীয় অর্থনীতি সচল হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেলপথ মন্ত্রণালয়ের মানুষ বা বাংলাদেশ রেলওয়ে একা আসেনি, এখানে কিন্তু আপনার রোডসের, তারপরে লোকাল গভর্নমেন্ট, সবাই মিলে আমরা যারা সংশ্লিষ্ট
তারা সবাই আজকে এসেছি এবং এটার প্রাক সম্ভাব্যতা অর্থাৎ ফিজিবিলিটি স্টাডির যেটা প্রাথমিক যেই ধারণাটা সেটা নিতে এসেছি। আমি যে মন্ত্রণালয়ে আছি, আমার এলাকার শ্রমিকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে, আমরা মাদ্রাসাগুলো আছে এবং আমাদের এখানে শ্রমিকরা আছে, এদেরকে আমরা ল কস্টে, খুব অল্প খরচে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে আমরা বিদেশ পাঠাবো। ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দিতে রেল লাইনের পাশ থেকে 9 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শনিবার রাত 9টার দিকে উপজেলার চরজসদি ইউনিয়নের তারাকান্দি রেল লাইনের পাশে পারিবারিক কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল 5টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েন। পরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে খোঁজাখুঁজির এক পর্যায়ে তারাকান্দি রেল লাইনের পাশে পারিবারিক কবরস্থানের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ জানান, প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2জনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় প্যারাসাইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে সৌভিক রয় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার দরিয়ানগরের সি স্পোর্টস প্যারাসাইলিংয়ের পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌভিক রয় খুলনা জেলার বাসিন্দা। তিনি 9 সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্যারাসাইলিংয়ের চলাকালে নিরাপত্তা হারনেস থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ নাদিম আলী জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, প্যারাসাইলিং কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে হিজবুত তাওহিদ নিষিদ্ধের দাবি জানিয়েছেন বক্তারা। হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে কয়েক লাখ মুসল্লির সমাগম হয়েছে বলে আয়োজকদের দাবি। সমাবেশে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী অভিযোগ করেন, হিজবুত তাওহিদ ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। তিনি সংগঠনটিকে নিষিদ্ধের পাশাপাশি তাদের প্রকাশনা ও কার্যক্রম বন্ধের দাবি জানান। সমাবেশে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় হিজবুত তাওহিদের বিরুদ্ধে তদন্ত, গণস্বাক্ষর কর্মসূচি ও স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি ঘোষণা করা হয়। বাংলাদেশের সরকারকে জানিয়ে দিতে চাই, আপনাদেরকে জানাতে চাই, আজকে এখানে লাখো মানুষের জনসমুদ্র দেখতে পাচ্ছেন। আমি উপলব্ধি করছি আজকের এই জনসভা, জনসমুদ্র শুধু এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না, গোটা বাংলাদেশ এর সাথে যুক্ত হয়ে আছে। রেলের সম্পত্তি নতুন করে আর লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সরকার ইতোমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে চলমান লিজগুলো পর্যবেক্ষণ করে যেখানে আইনি বাধা থাকবে না সেখানে লিজ বাতিল করে জমিগুলো পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, রেলের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে। অবৈধ দখল বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া ঢাকা চট্টগ্রাম ও ঢাকা কক্সবাজার রুটে যাত্রী সেবা বাড়ানোর উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কাঠ লাইনে নির্মিত হলে ঢাকা চট্টগ্রাম রুটের দূরত্ব প্রায় 80 কিলোমিটার কমবে এবং ভ্রমণ সময় কমে আসবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। কক্সবাজার থেকে আসবে, সেটিও আমরা বৃদ্ধি করার জন্য কাজ করছি। চিটাগাং কক্সবাজার যে লাইনটি করা হয়েছে, সে কাজ করার সময় অনেকগুলি গাছ কর্তন করা হয়েছিল, প্রায় 2,40,000 গাছ। সেই পরিবর্তে যে গাছগুলি লাগানো হয়েছিল তা এখন বর্তমান কি অবস্থায় আছে, ক্ষেত্রেও আমরা সামাজিক বনায়নের জন্য আমরা কাজ করছি। সেখানে রেল, বন এবং স্থানীয় সংসদ সদস্য সহ সামাজিক প্রতিষ্ঠানগুলি নিয়ে নতুনভাবে আবার বনায়নের চিন্তা ভাবনা করা হচ্ছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক ভারতীয় যাত্রীর কাছ থেকে প্রায়
৮২ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করা হয়েছে। বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ইন্টেলিজেন্স NSI ও DGFI এর যৌথ তল্লাশিতে ওই যাত্রীর আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ পেস্ট আকারে লুকানো ৯টি স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়, যার মোট ওজন ৪২৭ গ্রাম এবং বাজার মূল্য ৮১,৬৬,৩৭৫ টাকা। আটক ব্যক্তি ভারতীয় নাগরিক তামিম আনসারি। তিনি কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত এবং এই রুটে নিয়মিত যাতায়াত করেন বলে জানিয়েছেন। জব্দ করা স্বর্ণ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় বায়তুস শরফ দরবারে অনুষ্ঠিত হয়েছে বায়তুস শরফ আঞ্জুমানে নওজোয়ান কেন্দ্রীয় কার্যকারী পরিষদের ৪৬তম বার্ষিক সাধারণ সভা। সংগঠনের সাধারণ সম্পাদক KM ইমরানুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য দেন আলোচক প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের, বিশেষ অতিথি হাফেজ আমানুল্লাহ, সাবেক সভাপতি কাজী মোহাম্মদ আব্দুল হান্নান ও সভাপতি হাফেজ মাওলানা শাহ আলম। সভায় যুব সমাজকে দ্বীনি শিক্ষা, সমাজসেবা ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। পরে প্রধান অতিথি ও প্রধান পৃষ্ঠপোষক রাহবারে বায়তুস শরফ শায়েখ আল্লামা মুহাম্মদ আব্দুল হাই নদভী শরীয়ত ও তরিকতের আলোকে জীবন পরিচালনার নসিহত প্রদান করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেছেন, চলতি বছরে শিক্ষা খাতে বাজেট বাড়িয়ে জিডিপির 2% করা হয়েছে, যার পরিমাণ 1,36,000 কোটি টাকা। ভবিষ্যতে এ বাজেট জিডিপির 5% উন্নীত করার পরিকল্পনা রয়েছে। শনিবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের অরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন তাদের। শিক্ষা বাজেট বৃদ্ধি, গবেষণা জোরদার ও কারিকুলাম উন্নয়নে সরকার কাজ করছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, UGC চেয়ারম্যান সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। যদি আমরা কর্মক্ষম জাতিতে পরিণত করতে পারি, আমরা যদি হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে পারি, আমরা যদি আর্থসামাজিক উন্নয়নে এই জনগণকে সম্পৃক্ত করতে পারি, যেই সম্পদ পৃথিবীতে হারিয়ে যাচ্ছে সেই মানব সম্পদ বাংলাদেশে বেড়েই চলছে। আমরা একদিন দেব এই বিশ্বের নেতৃত্ব, এবং নেতৃত্ব দিতে হলে শিক্ষাকে দিয়ে। দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর প্রেস ক্লাবের উদ্যোগে গতকাল শনিবার রাতে প্রতিষ্ঠানের মিলনায়তনে নির্বাচিত কমিটির সভাপতি আমার দেশ প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন এবং সাধারণ সম্পাদক মাইটিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সহ সকলকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় বিগত কমিটির আহ্বায়ক আতাউর রহমান, পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ, রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবীন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।